মির্জা ফখরুলই কি পরবর্তী রাষ্ট্রপতি? দরপত্র ছাড়াই ২০০ ইলেকট্রিক বাস কিনছে সরকার। একসাথে ৭৫,০০০ শিক্ষক কর্মচারীকে পাওনা মিটিয়ে দেবে সরকার। অক্টোবর থেকে মিলবে ফ্যামিলি কার্ড, টাকা যাবে ৩ ব্যাংকের মাধ্যমে। কাঁচা কলা দিয়ে গরুর মাংস ভুনা, প্রতিদিন রান্না হয় ১০০ কেজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু রাজনৈতিক বা সাংবিধানিক সংকটে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাল হয়ে দাঁড়ান। তাই তো বিএনপি সরকার চাইছে দলের ভেতর থেকে সক্রিয় রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি বানাতে। এদিকে রাষ্ট্রপতির জন্য প্রার্থী দেবে না বিরোধী দল জামায়াত, কেননা সংবিধানে বলা আছে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি যাকে প্রার্থী মনোনীত করবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর এই অবস্থায় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী মনোনীত করার ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে গুরুত্ব সহকারে আলোচনা করছে বলে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে বিএনপি এবার একজন রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে চায়, আর তা তাদের দলের ভেতর থেকেই। নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে দলীয় বেশ কয়েকজন নেতার নাম বিবেচনায় রয়েছে বিএনপির। বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপির বাইরেও রাজনৈতিক অঙ্গনে এবং জনগণের মাঝে ইতিবাচক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে দলটি। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়টাতে দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে লম্বা সময় ধরে বিএনপি সংকটে তিনি দৃশ্যত মূল নেতৃত্বে ছিলেন। ফলে দলটির কেউ কেউ মনে করেন তার এতদিনের ভূমিকার জন্য তাকেই বঙ্গভবনের বাসিন্দা করে সম্মানিত করা উচিত। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। এখন জাতীয় নির্বাচন পরিচালনার জন্য ৩ মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফেরত আনা হয়েছে। ফলে আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাষ্ট্রপতির ভূমিকা। তাই বিএনপি তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিকেই যে রাষ্ট্রপতির পদে বসাতে চাইবে এতে অবাক হওয়ার কিছু নেই। আর সব দিক মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরই দল থেকে মনোনীত হওয়ার সম্ভাবনা দেখছেন নীতি নির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্টরা। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এই সব তথ্য পাওয়া গেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দরপত্র ছাড়াই ২০০টি ইলেকট্রিক বাস কিনবে সরকার। এর মধ্যে নারী যাত্রীদের জন্য থাকবে বিশেষ বাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে এই বাস কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বাস পরিচালনার জন্য চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এদিকে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতেও পরিবেশ বান্ধব এই গণপরিবহন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এক্ষেত্রে বিআরটিসির জন্য ১০০টি ইলেকট্রিক বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা অনুদান বা ইকুইটি হিসেবে বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন অবসরপ্রাপ্ত ও অসুস্থ শিক্ষক কর্মচারীরা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অবসর যাওয়া এক শিক্ষক জানান অবসরের সুবিধার টাকা এখনো পাননি তিনি। প্রাপ্য টাকার আশায় বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। বয়স হয়েছে, কষ্ট বাড়ছে, কিন্তু টাকার দেখা নেই। অসুস্থ শরীর নিয়ে বারবার ঢাকায় এসেছেন, জুতার তলা ক্ষয় করেছেন, কিন্তু এতদিন শুধু শুনে যেতেন ফাইল প্রসেসে আছে। তবে অবশেষে এবার তারা আশার আলো দেখছেন।
অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে 1,10,000 আবেদন পড়ে রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে লাগবে 10,326 কোটি টাকা। তবে এখন এমপিওভুক্ত 75,000 শিক্ষক কর্মচারীর অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা আগামী 15 আগস্ট পরিশোধ করবে সরকার। দেশের 64 জেলায় একসাথে এই পাওনা মিটিয়ে দেয়া হবে। এই দুই প্রতিষ্ঠানের ইতিহাসে এটি সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি। এই জন্য 2,000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শিক্ষক সংগঠনগুলোর নেতাদের মতে 15 আগস্টের এই অর্থ বিতরণ কর্মসূচি দীর্ঘদিনের অচলাবস্থার অবসানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু এতে পুরো সংকটটির সমাধান হচ্ছে না, মাত্র একটি অংশের সমাধান হবে। প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, পুরনো সফটওয়্যারের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ডিজিটালভাবে আবেদন যাচাই প্রায় বন্ধ হয়ে আছে। ফলে এখন প্রতিটি আবেদন হাতে কলমে যাচাই করতে হচ্ছে, তাতে সময়ও লাগছে অনেক বেশি। সারা দেশে অন্তত লক্ষাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। কারো চিকিৎসার টাকা নেই, কারো সন্তানের লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। 3 বছরের বেশি সময় ধরে কেউ অবসর বা কল্যাণের টাকা পাননি, অথচ অবসর ও কল্যাণের সুবিধার টাকার বড় একটি অংশই নেওয়া হয় এই শিক্ষক কর্মচারীদের কাছ থেকে। এটি কারো দান নয়। এই জন্য চাকরিকালীন তাদের মূল বেতনের 6% টাকা মাসে কেটে রাখা হয়, আর কল্যাণ ট্রাস্টের জন্য মাসে কাটা হয় মূল বেতনের 4%। মূলত 3টি কারণে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। প্রথমত, চরম অর্থ সংকট। দ্বিতীয়ত, তহবিল ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ব্যাংকে অর্থ বিনিয়োগ। তৃতীয়ত, পরিচালনা কমিটির অকার্যকারিতা এবং সফটওয়্যারের জটিলতা। প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের বিপুল অর্থ সরকারি ব্যাংক থেকে সরিয়ে কয়েকটি বেসরকারি ব্যাংকে রাখা হয়। বর্তমানে বিভিন্ন ব্যাংকে প্রায় 1,700 কোটি টাকা আটকে রয়েছে তাদের। এই অর্থ এখনো ফেরত না পাওয়ায় এই সংকট তৈরি হয়। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। দেশের নিম্ন আয়ের নারী প্রধান পরিবার বাছাই করে চলতি অর্থ বছরে মোট 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। আগামী 16 আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাদাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর অক্টোবর থেকে পর্যায়ক্রমে এই কার্ড দেওয়া হবে, আর ফ্যামিলি কার্ডের অর্থ প্রদান করা হবে সরকারি 3 ব্যাংকের মাধ্যমে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে মাসে 2,500 টাকা করে ফ্যামিলি কার্ডধারীদের দেওয়া হবে। 498 উপজেলার উপকারভোগীদের ভাতা দেওয়ার জন্য যুক্ত থাকবে 3 ব্যাংকের 3,072টি শাখা। ঐতিহ্যবাহী খাবারের ভাণ্ডারে নতুন করে আলোচনায় এসেছে কাঁচাকলা ভুনা গরুর মাংস। বিশেষ এই পদ তৈরিতে গরুর মাংসের সঙ্গে ব্যবহার করা হয় কাঁচাকলা। শুনতে অবাক লাগলেও কাঁচাকলার মোলায়েম স্বাদ আর গরুর মাংসের মশলাদার ভুনার স্বাদই ভোজন রসিকদের হৃদয় জয় করেছে। বিশেষ এই রেসিপিটি বানাতে প্রথমে কলার খোসা ছাড়িয়ে টুকরো করে হালকা সেদ্ধ করতে হয়। এরপর সরিষার তেলে পেঁয়াজ, আদা, রসুন ও বিভিন্ন মশলা কষিয়ে তাতে দিতে হয় গরুর মাংস। ভালোভাবে মাংস কষানোর পর সেদ্ধ করা কলা মিশিয়ে ধীর আঁচে রান্না করা হয়। কলা, মাংসের ঝোল ও মশলা টেনে নেওয়ায় ভুনাটি ঘন, মোলায়েম ও সুস্বাদু হয়। অনেকেই রান্নার শেষে কাঁচামরিচ ও সামান্য গরম মশলা দিয়ে কিছুক্ষণ দমে রাখেন। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। ফলে খাবারে বাড়তি ঘ্রাণ আসে। ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে এই ভুনা পরিবেশন করা হলে খাওয়ার স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। গরুর মাংসটা অত্যন্ত ভালো, খাওয়ার মানও ভালো, মানে পয়সাও কম। মানে স্পেশালি কালা ভুনাটা অনেক ভালো লাগছে আর কি। টাঙ্গাইল সদরের যোগাযোগ ফিলিং স্টেশনের পাশের
রান্না ভালো হোটেলে তৈরি এই খাবার এখন স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের খাবার প্রেমীদেরও আকর্ষণ করছে। সপ্তাহে একদিন কমসে কম দুপুরবেলা আমরা এখানে খানা খাই। মানে গরুর গোস্তটা অন্তত আপনার মানে টাঙ্গাইল, সারা টাঙ্গাইলের মধ্যে এরকম গরুর গোস্ত পাকায় না। আমি আমার নিজেরও হোটেল আছে বাইপাস থেকে আমার হোটেল থাকা সত্ত্বেও কিন্তু আমি এখানে খেতে আসি। নিম্নমানের হোটেলের মধ্যে অত্যন্ত সুন্দর খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। আমরা মাঝে মধ্যে এখানে খাই। ওনার যদি নিজস্ব ভালো একটা মানে হোটেলের জায়গা থাকতো তাহলে আরও যারা অন্যান্য হোটেলের আছে তাদের চাইতে উনি আরও ভালো। হোটেলটির স্বত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই খাবারটি তিনি নিজস্ব রেসিপিতে তৈরি করেছেন। এর বিশেষত্ব হলো কলার প্রাকৃতিক মিষ্টত্ব ও গরুর মাংসের মশলাদার ভুনার স্বাদ একসঙ্গে মিশে এক ভিন্নধর্মী রুচির সৃষ্টি করে। প্রতিদিন 100 কেজি মাংস বিক্রি হয় তার। ধীর আঁচে দীর্ঘ সময় রান্না করার ফলে মাংস নরম হয় এবং কলার স্বাদ মাংসের সঙ্গে মিশে এক অনন্য ঘ্রাণ ও স্বাদ তৈরি করে, যা ক্রেতাদের বারবার আকৃষ্ট করছে। এখানে প্রথমে আমি অল্প কিছু গরুর মাংস বেচতাম, পাক ভালো হওয়ার কারণে এখন আমার 3 মনের উপরে গরু যায় পার ডে। মানুষে বলে কালাপোনা, অ্যাকচুয়ালি কালাপোনা না, এটা হলো কলা ভুনা। এই যে আনাজি কলা দিয়ে একটা গরুর মাংস তৈরি করছি, মানে কলা ভুনা। ওই দেয়া যায় যে কালা ভুনা সুইজালের চেয়ে আপনার যে বর্তমানে যে কালা এই গরুর মাংসের মধ্যে যে কলা দিয়ে ভুনা করি, মানে ঝোলটা অনেক ভালো হয়, তরকারিটাও স্বাদটা ভালো হয়। তাই এই জন্য মানুষ ওই কালা ভুনা বা সুইজাল এগুলার থেকে কলা ভুনারে মানুষ বেশি খাচ্ছে। ঐতিহ্যবাহী কলাভুনা গরুর মাংসের স্বাদ, মান ও বিশেষ রান্নার কৌশলের কারণে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ধীর আঁচে রান্না করা এই বিশেষ পদটি টাঙ্গাইলের খাবার সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।